গতকালকে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। আপনারা বলতে পারেন যে অনেক বড় ঘটনাই যদি ঘটে, কোথাও শিরোনাম দেখতেছি না কেন? আমার মতে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে পত্রপত্রিকাগুলোর ফার্স্ট পেজে থাকা উচিত ছিল, টিভি নিউজের একদম শুরুতে থাকা উচিত ছিল। এটা যদি আপনি ক্রিকেটের গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, এটা অনেক বড় ঘটনা, কিন্তু কমার্শিয়াল ভ্যালু নেই, তো সেই জন্য ওই রকম ট্রিটমেন্ট কোথাও পায় নাই। সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 10 বছর পরে বা 10 বছরেরও বেশি সময় পরে এবার বাংলাদেশের ক্রিকেটে 900, গুনে গুনে 900 বা তারও বেশি সংখ্যক ক্রিকেটার নতুন করে স্ট্রাকচারে ঢুকলো। এই ঘটনাটা ঘটলো হচ্ছে আমাদের তৃতীয় বিভাগ যে কোয়ালিফাইং খেলাটা হয়, সেই খেলাটা 10 বছর পরে আবার চালু করায়। এই খেলাটা কার্যত গত 10 বছর ধরে শুধুমাত্র ক্লাব সিন্ডিকেট এবং দুটো মাত্র কাউন্সিলরশিপ নিশ্চিত করার জন্য বন্ধ করে রাখা হয়েছিল। 900 থেকে 1000 খেলোয়াড় প্রতি বছর যে আমাদের ক্রিকেটে যুক্ত হতো, এই স্রোতটাই বন্ধ করে রাখা হয়েছিল। সেই খেলাটা অবশেষে গতকালকে বিসিবি যতটুকু পারছে ততটুকু জাঁকজমকের সঙ্গে শুরু করছে। যদিও সেখানে না ছিল কোনো দর্শক, না ছিল কোনো উৎসাহ, কিন্তু বিসিবির দিক থেকে আমার মনে হয়েছে যে কোনো উৎসাহের অভাব ছিল না। তো সেই খেলাটা চালু হয় আমাদের কি হলো, সেই জিনিসটা একটু আজকে বলবো। প্রথমত আমি বলি, বিসিবি কালকে এই তৃতীয় বিভাগ বাছাই পর্বটা যেভাবে ঢাকঢোল বাজায় করছে, এই জিনিসটা আমার খুব ইমপ্রেসড করছে। দেখেন, আপনারা যারা এখনো ওই বিষয়ে কোনো নিউজ পড়েন নাই, তারা শুনলে খুব বিস্মিত হবেন যে ওখানে বেশ বড় বড় সব প্লাকার্ড টানানো হয়েছিল, বিশাল বিশাল বিলবোর্ড টানানো হয়েছিল। 60টা দলে 60 জন অধিনায়ক এসে দাঁড়াইছিলেন, তারা যার যার গ্রুপের হয়ে সারি বেঁধে দাঁড়াইছেন। প্রত্যেক গ্রুপের নাম, আবার অলিম্পিকের যেরকম টিমগুলো নাম নিয়ে সামনে একজন দাঁড়ায়, ওরকমভাবে সারি বেঁধে দাঁড়াইছে। এরপর মজার ব্যাপার হচ্ছে আমাদের জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদেরকে একটা সততার শপথ পড়েছেন। ইনক্রেডিবল ব্যাপার, ইনক্রেডিবল ব্যাপার। এই বাচ্চারা কারা, এদের সম্পর্কে একটু পরে বলতেছি, তাহলে বুঝবেন যে এদেরকে এই যে আনুষ্ঠানিকভাবে স্ট্রাকচারাল ক্রিকেটে ঢুকানো হলো, এই সময় এদেরকে শপথ বাক্য পড়ানোটা খুবই প্রতীকী একটা ব্যাপার হচ্ছে। সেই সঙ্গে ক্রিকেট বোর্ডের খুব গুরুত্বপূর্ণ লোকেরা সবাই উপস্থিত ছিলেন। সুমন ভাই ছিলেন, ফারুক ভাই নিজে ওইখানে ছিলেন, এবং ফারুক ভাই এখানে তার এই বাছাই পর্ব নিয়ে কিছু পরিকল্পনার কথাও বলছেন, যেগুলো এবছরই ইমপ্লিমেন্ট করতে চান। সব মিলে আমার কাছে ট্রিমেন্ডাস লাগছে বিসিবির এই উদ্যোগটা। এমনিতে এটা শুরু করাটাই তো বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ব্যাপার, তার সঙ্গে বিসিবি যে ঢাকঢোল পিটালো, এটা খুব প্রতীকী হয়ে থাকবে। আমরা অনেক দিন ধরে মনে রাখবো, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতেছি যে এই বোর্ডের অনেক ব্যর্থতা আছে, অনেক নাপ কামিয়াবি আছে এই সময়কালে, কিন্তু এটা সত্যি যে তারা এই যে কাজটা করলো, এই কাজটার জন্য ইতিহাস তাদের মনে রাখবে। এই যে ঢাকঢোলটা বাজালো, এটা দিয়ে তারা বুঝাই দিল যে তারা আসলে কোথায় ফোকাস করতে চায়। আমাদের শুরুতে একটু বোঝা দরকার যে তৃতীয় বিভাগ বাছাই লিগটা আসলে কি। এই যে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার আমরা বলি, এটা আসলে কি? এইটা আসলে আমাদের যদি বলেন স্ট্রাকচারাল ক্রিকেটের গেটওয়ে। এখান থেকেই আসলে একটা সময় আমাদের সব ক্রিকেটার, ঢাকা এবং ঢাকার বাইরের সব ক্রিকেটার এখান থেকে মূল স্রোতে ঢুকতো। মানে আমাদের ঢাকা লিগটাই তো বাংলাদেশের একদম প্রাণ। ঢাকা লিগ দিয়েই সব কিছু চলে। এটা আইডিয়াল সিচুয়েশন না, এই সব তর্ক বিতর্ক আরেকদিন করব। আজকে শুধু এটা আমরা মেনে নেই যে ঢাকা লিগই হচ্ছে আমাদের ক্রিকেটের এখনো পর্যন্ত প্রাণ, বিশেষত ওয়ানডে ক্রিকেটের। তো সেখানে আমাদের 4টে স্তর আছে। প্রিমিয়ার ডিভিশন সবার উপরে, তারপরে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এই 4টা হচ্ছে স্তর। আমাদের খুব ফাইন কাঠামো এটা। 4 স্তরের লিগ, নট ব্যাড। একটা টেস্ট খেলুড়ের দেশের ওয়ানডে ক্রিকেটটা 4 স্তরের হওয়াটা আমি মনে করি যথেষ্ট ভালো। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে জানেন, যেটা পৃথিবীর অনেক দেশের নাই, সেই জিনিসটা আমাদের ছিল। আমাদের এই 4 স্তরের পরে আরেকটা স্তর ছিল, সেইটা হচ্ছে এই তৃতীয় বিভাগ বাছাই। এই স্তরটা থেকে আসলে সবার এন্ট্রিটা হতো। দেখেন, আপনি যদি শুধু প্রতিষ্ঠিত ক্লাবগুলোর কথা ভাবেন, সেটা যদি থার্ড ডিভিশনের একটা ক্লাব হয়, তাদের কিন্তু একটা বাজেট থাকে বছরের। এই বাজেট অনুযায়ী তাদেরকে দল করতে হয়, এবং যাদের কাছ থেকে বাজেটটা নেয় তারা কাউকে না কাউকে ধরে যে ভাই আমাদের এবার 50 লাখ টাকা দেন, আমরা এবার টিম করব, চ্যাম্পিয়ন হয়ে দিব না আপনারে। ওই চ্যাম্পিয়নশিপ ট্রফি দেখেই ওই ভদ্রলোক খুশি হয়। একজন তো আর দেয় না, 5-7 জন মিলে দেয়। ওনারা খুব খুশি হয়, ট্রফিটা নিয়ে ছবি টবি তোলে, একদিন সবাই ডিনার করায়। ফলে ওনাদের একটা চ্যালেঞ্জ থাকে, থার্ড ডিভিশনের দলগুলোরও একটা চ্যালেঞ্জ থাকে যে আমাদের জিততে হবে। এখন এই জিততে হবে মুখী একটা দল ঢাকায় মাত্র আসছে মফস্বল থেকে, কাঁধে একটা ছেঁড়া বড়া ব্যাগ নিয়ে, ভালো একটা কিটস নাই, ঠিকমতো ব্যাটিং কিটস নাই, বল এখনও ঠিকমতো সিমটা জায়গায় ফেলতে পারে কিনা জানি না। এরকম ছেলেকে তো এরকম দল দিবে না। তাহলে এরা কোথায় যাবে, বা আমরা নতুন ক্রিকেটার কোথায় পাবো? এই 4টা স্তরের মধ্যে যারা নেই, তাদেরকে আমরা কোথায় পাবো?
এই যে আমরা কথায় কথায় বলি যে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ক্রিকেটার ছড়ায় আছে, এদেরকে আমরা এই স্ট্রাকচারে কীভাবে পাবো? দুটো মাত্র ওয়ে আছে এখানে, যদি আপনি এই বাছাই লীগের কথা বাদ দেন। সেটা হচ্ছে জেলাগুলোতে বিসিবির একটা হান্টিং প্রসেস আছে। ওই যে আগে একদিন বলছি যে ওখানে বয়সভিত্তিক হান্টিং হয়, নানা রকম প্রসেস হয়, সেটা খুব সবল না এই কারণে, কারণ বিসিবি ওখানে বেশি টাকা বিনিয়োগ করতে পারে না। ওখানে খুব অল্প বেতনে একদম পেটে খেয়ে একজন করে বিসিবির কোচ কাজ করেন। বেশিরভাগ এলাকায় যে বড় কোচ থাকেন, প্রশিক্ষিত কোচ থাকেন, তাকে 3-4টা জেলা কাভার করতে হয়। ফলে তিনি যে খুব সাকসেসফুলি ওইসব এলাকা থেকে ধরে খেলোয়াড় ধরে এজ লেভেল টিমগুলোতে পাঠাবেন, এটা সবসময় হয় না। দু একটা হয়, যেমন আজিজুল হাকিম তামিম ওইভাবে আসছে। ওর এলাকার যে বিসিবি কোচ, উনি ওরে পিক করে ট্রেনিং করেছেন, ওনার আবার একাডেমি আছে, ওখানে শিখাইছেন, শিখায় ওরে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন, ও সিস্টেমে চলে আসছে। এটা একটা উপায়। এই উপায়ে ধরেন আমরা মুস্তাফিজ পাই, আজিজুল হাকিম তামিম পাই, কিন্তু এরা নাম্বারে খুব কম। 2 নাম্বার আরেকটা উপায় আছে, যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা বাচ্চাকে যখন অবস্থা সম্পন্ন ঘরের অভিভাবকরা ফিল করেন যে বাচ্চাটা ক্রিকেট খেলবে, তখন তারা বাংলাদেশে কয়েকটা বিকেএসপি ট্রেনিং সেন্টার আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, রংপুরেও সম্ভবত একটা আছে, এসব জায়গায় কোথাও ট্রায়াল দেওয়ান। যদি সে সাকসেসফুলি ট্রায়ালে পাশ করে, তখন তাকে বেশিরভাগ ক্ষেত্রে সাভারে জিরানিতে যে বিকেএসপির মূল কার্যালয়, বিশাল ক্যাম্পাস, ওখানে পাঠিয়ে দেওয়া হয়। বিকেএসপির ওখান থেকে আবার এজ লেভেলে বা ক্লাবে বেশ কিছু ক্রিকেটার আসে। বিকেএসপির নিজেরই ঢাকা লিগে দল আছে, একই সঙ্গে বিকেএসপির খেলোয়াড়রা বিভিন্ন দলে ছড়ায় ছিটায় যায়। তাহলে আমরা দেখলাম যে মাত্র 2টো উৎস থেকে আমরা সারা দেশের খেলোয়াড় পাই, এর বাইরে কিন্তু আর আমাদের কোনো উৎস নাই। কিন্তু একটা সময় পর্যন্ত 2014-15 পর্যন্ত সবচেয়ে বড় উৎস ছিল এই ক্লাব ক্রিকেট, এবং সেই জায়গায় খেলোয়াড়দের এন্ট্রিটা হতো মূলত এই কোয়ালিফায়ার হয়ে। 2-4জন ক্রিকেটার যে সরাসরি 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশনে দলে ঢোকে না তা আমি বলতেছি না। 2-4জন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টকে অনেক সময় কোচরা ঢাকার বাইরে কোথাও পিক করে ফেলেন, পিক করে বোঝেন যে ওর আসলে 2nd ডিভিশনে খেলার যোগ্যতা আছে, তখন তাকে এনে সরাসরি ওই দলে ঢুকানো হয়। কিন্তু সেটা বেশিরভাগের ভাগ্যের জোটে না। বেশিরভাগ ছেলে, ওই যেটা বললাম যে কাঁধে একটা ছেঁড়া ব্যাগ নিয়ে একেবারে সিনেমার চরিত্র হয়ে তারা ঢাকায় আসে, এসে কোনো একটা মেসে থাকে, ডাল দিয়ে ভাত খায়, ডালটা হচ্ছে পাতলা জলের মতো। দিন শেষে স্বপ্ন হচ্ছে কোনো একদিন সে তাসকিন হবে, কোনো একদিন মাশরাফি হবে, সাকিব হবে। কিন্তু এই স্বপ্নটা পূরণ হবে কেমনে? সেই পথটা হচ্ছে আমাদের ঢাকায় অজস্র একাডেমি ছিল, এখনও আছে। এই এক আবাহনী মাঠেই এক সময় 15 থেকে 20টা একাডেমি প্র্যাকটিস করতো। এছাড়া বিভিন্ন জায়গায় শেখ জামাল মাঠে কতগুলো করে, এছাড়া ঢাকার আশেপাশে মানে এই যে পূর্বাচলের এদিকে বা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এক এক মাঠে অনেকগুলো করে দল প্র্যাকটিস করে। এরা সবাই হচ্ছে বেসরকারি একাডেমি। এই একাডেমিগুলো যেটা করে, এই একাডেমির বিভিন্ন দল কোয়ালিফায়ারে অংশ নেয়। মানে এই একাডেমিগুলো দল করে দলটাকে ওই যে কোয়ালিফায়ারে পাঠায়, কোয়ালিফায়ার থেকে 2টো দল প্রতি বছর সরাসরি 3rd ডিভিশনে চলে যায়, আর 2টো দল 3rd ডিভিশন থেকে নেমে আসে, তারাও আবার পরের বছর কোয়ালিফায়ারে যায়। এবং আমরা দেখতাম 2014-15-তে বন্ধ হওয়ার আগে প্রতি বছর 70, 72, 78টা পর্যন্ত দল এই বাছাই পর্বে অংশ নিয়েছে। আপনি বোঝেন 78টা পর্যন্ত দলের অর্থ, 78 গুণ 15 দান কত দাঁড়ায়? মানে 1,500-এর কাছাকাছি খেলোয়াড় প্রতি বছর কম্পিটিশন করতো 3rd ডিভিশনে ঢোকার জন্য। আপনি নিঃসন্দেহে বলতে পারেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। এত বড় ক্রিকেট উৎসব আর হয় না। এই 3rd ডিভিশন কোয়ালিফায়ারটা, সেই জিনিসটারে পাপন ভাইরা বন্ধ করে দিল। অফিসিয়ালি তো আর বন্ধ করা যায় না। বন্ধ করলো কেন? দেখা গেল কি যে প্রতি বছর 2টো করে ক্লাব 3rd ডিভিশনে ঢুকতেছে। এখন প্রতি বছরই তো ওনাদের পছন্দ মতো ক্লাব ঢুকবে না, ওখানে যতই ম্যাচ পাতান কিছু তো এদিক ওদিক হয়ে যাবে, ফলে অপছন্দের দল চলে আসতেছে। আর 3rd ডিভিশনে আসলেই তো সে একটা ভোটের মালিক, মানে একটা কাউন্সিলর। পরের বছর ভোটে গিয়ে ঝামেলা হচ্ছে। আর প্রতি বছর যদি 2টো করে ক্লাব ঢুকতে থাকে, তাহলে তো একসময় দেখা যাবে 3rd ডিভিশনে 10টা ক্লাব হয়ে গেছে ওনাদের অমতে। ওনারা এই 2টো ভোটের জন্য পুরো সিস্টেমটা ধসায় দিলেন, যে 2টো ভোটের দাম বাংলাদেশের ক্রিকেটের চেয়ে অনেক বেশি। 2টো কাউন্সিলরশিপ, এটা আমার পকেটে থাকতে হবে, কেন এটা পাবলিকের হাতে থাকবে? ওনরা এই সিস্টেমটা বন্ধ করে দিলেন। কি করলেন? সরাসরি তো বন্ধ করা যায় না। ওনরা বললেন যে আগে 75,000 টাকা এন্ট্রি ফি ছিল। ওই যে দেখেন না, বিভিন্ন টুর্নামেন্টের আগে একটা এন্ট্রি ফি দিতে হয়, সেই এন্ট্রি ফিটা ছিল 75,000 টাকা। এন্ট্রি ফি দিয়ে সরাসরি যে কেউ, আপনারও যদি 15 জনের একটা দল থাকে, আপনিও এই 3rd ডিভিশন কোয়ালিফায়ারে অংশ নিতে পারেন। এখন এই দল দিয়ে আপনি 75,000 টাকা এন্ট্রি ফি দিবেন, 75,000 টাকা কালেকশন করা যায়। এই যে একাডেমিগুলো যারা চালায়, অনেক কোচের সঙ্গে আমার সখ্যতা আছে, এরা যেটা করে, এরা কিন্তু ভাই একদম ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়। এখানে যে তাসকিনের কোচ আছেন সাজু,
সাজু একটা দল প্রতি বছরই কোয়ালিফায়ারে পাঠান। এখন সাজু কীভাবে চলেন আপনারা জানেন? কোনো ক্রিকেটার 500 টাকা দেয়, কোনো ক্রিকেটার দেয় না, মানে একাডেমির যে ছেলেপেলেরা, মানে এখানকার কোচদের কিন্তু প্যাশন ছাড়া কিচ্ছু নাই। এরা বাড়ি গাড়ি তো দূরে থাকে, খেয়ে পরে বাঁচাও কষ্ট হয়ে যায়। তাহলে যেখান থেকে টাকা পয়সা পায় না সেখানে এই কাজটা করে কেন? করে প্রচণ্ড ভালোবাসার জন্য। এই কোচদের গল্প একসময় শুনবেন। এখানে দীপু রায় চৌধুরীরও টিম আছে, দীপু রায় চৌধুরীর একাডেমি আছে, এদের গল্প শুনবেন, গিয়ে দেখবেন প্রায় সবার গল্প একই রকম। দীপুদা বাংলাদেশের টপ পারফর্মার ছিলেন, জাতীয় দলের ফাস্ট বোলিং অলরাউন্ডার ছিলেন, সেটা আলাদা কথা। বাকি বেশিরভাগের গল্প হচ্ছে ক্রিকেটার হইতে আসছিল ঢাকায়, বা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে আগাইছে, একটা পর্যায়ে পারে নাই, তখন তার জীবনের একমাত্র স্বপ্ন হয়েছে যে কোনো মূল্যে ক্রিকেটার বানাবো। পাশাপাশি এই যে বাচ্চাদের আমি ট্রেনিং করাই, এটা দিয়ে একটা দল করে আমি লিগে পাঠাবো, এটাই তার পাওয়া। তখন কি হয় যে প্রতি বছর যখন ওই কোয়ালিফায়ার হয়, এরে ওরে ধরে, নিজের তো সামর্থ্য থাকে না 75,000 টাকা দেওয়ার, এরে ওরে ধরে 75,000 টাকা ম্যানেজ করে ওই যে বলে যে ভাই 75,000 টাকা দেন, দেখে নেবে ক্লাবটারে এবার উপরে পাঠায় দেবো। বেশিরভাগ সময় পূরণ করতে পারে না স্বপ্নটা, কারণ 70-80টা দলের মধ্যে দুটো মাত্র দল যাবে, ফলে ওই 75-80 হাজার টাকা জলেই যায়। তারপরে 75,000 টাকা তো ওরা ম্যানেজ হয়ে যায়। কিন্তু পাপন ভাইরা বললো না, 5 লাখ টাকা এন্ট্রি ফি দিতে হবে এবং প্রত্যেকটা দলের সমাজসেবার নিবন্ধন থাকতে হবে। কি আজগুবি আপনি চিন্তা করে দেখেন, এইসব একাডেমি যারা চলে আসলে রীতিমতো প্যাশনের জোরে, এবং ওই যে বললাম কোচটা খেয়ে না খেয়ে এগুলো চালায়, এবং এর কাছ থেকে হাত ধরে পা ধরে 75,000 টাকা ম্যানেজ করে। তাদের নাকি 5 লাখ টাকা দিতে হবে এখানে খেলতে গেলে। ওইভাবে 5 লাখ টাকা, এদের সেই সামর্থ্য আছে? কার কাছ থেকে 5 লাখ টাকা আনবে? এইসব দলের যে চালায় যারা, এরা বেশিরভাগ জীবনে 5 লাখ টাকা এক জায়গায় দেখে নাই। এদের আপনি 5 লাখ টাকার একটা শর্ত দিয়ে দিলেন, রাতারাতি সবগুলো ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেওয়া বন্ধ করে দিল। শুরুতে 4-5টা দল এদিক দিয়ে ওদিক দিয়ে কোনোভাবে 5 লাখ টাকা ম্যানেজ করে অংশ নিত। একসময় সবাই উৎসাহ হারায় ফেললো যে 5 লাখ টাকা ভাই প্রতি বছর পানিতে ফেলা সম্ভব, আমি তো ওই দুইটার মধ্যে থাকতে পারবো, এটা কনফার্ম হলে আবার অনেকে 5 লাখ টাকা দিবে, কারণ দুটো ভোটের আবার প্রচুর দাম। আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে 5 লাখ টাকা দিচ্ছে, তুমি দল 3rd ডিভিশনে তুলে দিবা, কে গ্যারান্টি দিবে? এটা তো সম্ভব না। আর যেখানে এই পরিমাণে ডক্টরিং হয়, আম্পায়াররা আসেই হচ্ছে তাদের টার্গেট করা দুইটা দলকে তুলে দিতে, ওখানে তো নারকীয় একটা অবস্থা হয়। ফলে দলগুলো আম্পায়ারিং, 5 লাখ টাকা আর সমাজসেবার নিবন্ধন। 3rd ডিভিশন কোয়ালিফাইং এর একটা দল, তার কারণে সমাজসেবা নিবন্ধন লাগবে, সে কোন সমাজসেবাটা করবে? এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস দিয়ে কোয়ালিফাইংটারে বন্ধ করে দেওয়া হলো। প্রথমত নোংরা আম্পায়ারিং, দ্বিতীয়ত 5 লাখ টাকা এন্ট্রি ফি, তৃতীয়ত হচ্ছে সমাজসেবার নিবন্ধন। এর সঙ্গে কেউ পেরে উঠলো না। ফলে সব ভলান্টিয়াররা, এদেরকে আমি ভলান্টিয়ারই বলি এই ক্রিকেটারদের, এরা খেলা থেকে পিছিয়ে গেল। মাঝখান থেকে কি হলো, প্রতি বছর ঢাকায় যে 1-1.5 হাজার বাচ্চা বা একটু বেশি বয়সী, এদের ভিতরে এই যারা খেলতেছে এরা কিন্তু সবাই বাচ্চা না, এর ভিতরে অনেকে আপনি পাবেন 30-31 বছর বয়সী, তারা জীবনে কিছু চায় না, তারা একটু লিগ খেলতে চায়, সেই স্বপ্নে ছুটতেছে। এদিকে কিচ্ছু হবে না, তারা জানে এই জীবনে তারা জাতীয় দলে খেলতে পারবে না, এস্টাবলিশ হতে পারবে না, এ করে সংসার হবে না, বাড়ি থেকে গালাগালি করতেছে, বিয়ে করতেছে না বলে রাগারাগি করতেছে, এরকম প্রচুর ক্রিকেটারের গল্প আছে এই কোয়ালিফাইং রাউন্ডে। এরা তারপরেও খেলে যাচ্ছে, একটু লিগ খেলবে একদিন, লিগ খেলতে গেলে বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলবে, ওখান থেকে টপকায় যদি প্রিমিয়ারে যেতে পারি, একদিন সাকিবরে বল করব, একদিন তামিমরে বল করব, এই তো কত বড় ড্রিম। এই 1,000 খেলোয়াড়ের স্বপ্নটা শেষ হয়ে গেল 2014-15 থেকে এই 2025 পর্যন্ত। এরা আর খেলায় ছিল না, অনর্থক এরা একাডেমিতে প্র্যাকটিস করতো, এবং কার্যত এটার ফলে যেটা হলো যে আমি একদম জেনে বুঝে বলতেছি, এই মাঠগুলোতে আমি মাঝে মাঝে দেখতে যাই, সময় থাকলেই আবাহনী মাঠে একটু চোখ বুলাই যে এখন আর আগের মতো অ্যাক্টিভিটি আছে কিনা। এক তো ওখানে একটা স্ট্রাকচারাল কাজের কারণেই অনেক একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে গেছিলো। তারপরে এই 3rd ডিভিশন কোয়ালিফায়ার যেহেতু হয় না, বেশিরভাগ একাডেমিতে ছেলেপেলেরা আসা বন্ধ করে দিচ্ছিল। কী হবে এখানে গিয়ে, কী হবে, ভবিষ্যৎ নাই তো। এটা নিয়ে গত 10 বছরে বাংলাদেশের ক্রীড়া বিশেষজ্ঞরা, সাংবাদিকরা, এমন কেউ নাই। আমাদের মনি ভাই মানে তারেক মাহমুদ রীতিমতো এক পাতার আয়োজনও করছেন এই প্রথম আলোতে, যে এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে শেষ করে দিচ্ছে, এই একটা মাত্র জিনিস এক পাতার আয়োজনও করছে। আমাকে যদি বলেন যে সবচেয়ে বেশি আজকে কে আনন্দিত, আমার ধারণা তারেক মাহমুদ মনি ভাই। তারেক মাহমুদের যে পরিশ্রমটা, উনি গত 10 বছরে সম্ভবত 100 বার ভয়েস রেজ করছেন। উনি বাইরে জোরে কথা বলা মানুষ না, খুব একটা টকশোতে যান না, কিন্তু ওনার যতটুকু করণীয় আমি সবচেয়ে বেশি নিয়ে কথা বলতে দেখছি ওনাকে। কথা বলা মানে লিখে বলা। উনি ওই যে বললাম এক পাতার আয়োজন করা থেকে শুরু করে নিয়মিত মন্তব্য প্রতিবেদন লেখা সব কিছু করছেন। অ্যাট লাস্ট এই সকলের চেষ্টা, ফাহিম ভাই এটা নিয়ে কথা বলছেন, অনেকে কথা বলছেন, ফারুক ভাই নিজেও কথা বলছেন। অবশেষে তারা যখন বোর্ডে আসলেন, আমাদের একটা বড় ইয়ে ছিল যে
ফারুক ভাই ফাহিম ভাইরা ওই জিনিসটারে আবার ফিরে আনবেন। আমাদের এই স্বপ্নটা সত্যি হচ্ছে। অনেক স্বপ্ন ফারুক ভাই ফাহিম ভাইরা নিয়ে দেখছি, সেগুলো এখনও সত্যি হয় নাই। অনেক জায়গায় একটু হতাশও হচ্ছি যে এই কাজগুলো করা উচিত ছিল। অনেক জায়গায় তারা শক্তির কাছে হার মানছেন, যেমন ক্লাব সিন্ডিকেট ভাঙার ব্যাপারে। এগুলো সব বাস্তবতা মেনেও নিচ্ছি আমরা। কিন্তু যে সবচেয়ে সুন্দর কাজটা কালকে করলেন সেটা হচ্ছে জাঁকজমক করে তারা ওই থার্ড ডিভিশন কোয়ালিফাইংটা শুরু করলেন। আমি বলবো যে এটা বাংলাদেশের ক্রিকেটে গত 10 বছরের ভিতরে সবচেয়ে বড় কাজ হলো। এটার আউটপুট আপনি পাবেন। হয়তো ক্রিকেটাররা এখান থেকে বড় বড় ক্রিকেটার বেরোয় আসবে না, কিন্তু দেশে যে ক্রিকেট উৎসবটা ওটা আবার প্রাণ পেল। এখন ফারুক ভাই তার উদ্বোধনী বক্তৃতায় বলছেন যে তারা আরেকটু কাজ করবেন এখানে। সেই কাজটা কি, এবার যে খেলাটা হবে এবারও কিন্তু 60টা ক্লাব অংশ নিচ্ছে। জানেন কত বিস্ময়কর ব্যাপার। আমি যে 900 নাম্বারটা বললাম, এটা একটা অ্যাভারেজ হিসাব করছি। গড়পড়তা প্রত্যেক দলের মিনিমাম স্কোয়াড হবে 15 সদস্যের মিনিমাম। কোনো কোনো দল আরও বেশি সদস্যও নেবে। আমি ঠিক জানি না যে কতজনকে নিবন্ধন করানো যাবে, কিন্তু 15 জনের নিচে তো স্কোয়াড করার সুযোগ নেই। সেক্ষেত্রে 6×15 মানে 900 খেলোয়াড় এবার নিবন্ধিত হচ্ছে মিনিমাম। 900 খেলোয়াড়ের সামনে সুযোগ আছে, এর ভিতর থেকে কেউ কেউ থার্ড ডিভিশনে চলে যাবে। এই 900 খেলোয়াড়ের এই যে টুর্নামেন্টটা, এটাকে প্রথমে যেটা করা হয়েছে 6টা গ্রুপে ভাগ করা হয়েছে, 60টা দলকে। 6টা গ্রুপে, প্রতি গ্রুপে 10টা করে দল খেলবে। এখান থেকে আবার 10টা দল যাবে পরের রাউন্ডে। পরের রাউন্ডে 10টা দলকে 2 গ্রুপে ভাগ করা হবে। ওখানে 5টা দল পরস্পরের বিপক্ষে খেলবে। 2 গ্রুপের শীর্ষ 2 দল পরের বছর তৃতীয় বিভাগ খেলবে। খুবই ভালো স্ট্রাকচার। প্রচুর ম্যাচ খেলা হবে এদের নিজেদের মধ্যে। সেই জিনিসটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। ফারুক ভাই সেখানে যেটা প্ল্যান করছেন যে তারা একটা ছোট কমিটির মতো করবেন কোচদের দিয়ে। এই কোচদের কাজ হবে এই খেলাগুলো দেখে বেড়ানো। এখানে ফারুক ভাই খুব নিষ্ঠুর হলে সত্যি কথা বলছেন যে আমরা জানি যে এখানে সবাই খুব ট্যালেন্ট নিয়ে আসছে তা না, অনেকেই শখের খেলোয়াড়। সে কথা তো আমি শুরুতেই বললাম যে এর ভিতরে অনেকেই আছে যে আসলে ওই থার্ড ডিভিশন খেলাই তার জীবনের ড্রিম, বা এই কোয়ালিফায়ার খেলাই হয়তো তার ড্রিম। ফলে সবাই যে খুব ট্যালেন্ট নিয়ে আসছে বা সবাই ন্যাশনাল টিমে চলে যাবে এখান থেকে, ওইটা আশা করার কোনো কারণ নাই। আর এটা পৃথিবীর কোথাও হয় না। আপনি যখন এই ক্রিকেট উৎসব হবে, আপনার বিশাল কাঠামো হবে, আপনার দেশে যখন 15,000 20,000 ছেলে এই ক্রিকেট কাঠামোতে থাকবে, সারা দেশে ক্রিকেট ছড়া যাবে, তখন কি 15-20,000 লোক জাতীয় দলে খেলবে নাকি? তা তো হয় না। সারা দেশে একটা ক্রিকেটের প্রাণ থাকবে, এটা সেই প্রাণ। কিন্তু ফারুক ভাইরা সে প্রাণের থেকে কিছু ট্যালেন্ট বাছাই করতে চান। ওই যে বললাম একটা ছোট কমিটি করে দেবেন। এই কমিটির কাজ হবে ঘুরে ঘুরে খেলোয়াড়দের পারফরমেন্স দেখা। এদের ভিতরে যারা বয়সে ছোট, অনেক ছোট ছোট বাচ্চা আছে এখানে, একাডেমির বাচ্চারা, তাদের পারফরমেন্স তারা দেখবেন। দেখে এখান থেকে একটা পুল বেছে নেবেন। সেটা কত সদস্যের আগেই বিসিবি কথা দিচ্ছে না। এমন হতে পারে যেখান থেকে 50 জন হয়ে যাবে, এমন হতে পারে 10 জন হবে, এমন হতে পারে 60 জন হবে। আমি জানি না, বিসিবিও জানে না। বিসিবি এখানে ওপেন মাইন্ডেড থাকবে। যতজন ভালো করবে, যতজনকে পছন্দ হবে, তারা এদেরকে নিয়ে নেবে। এদেরকে নিয়ে একটা প্রাথমিক ক্যাম্প করে সেখানে যদি মনে হয় যে এদের ভিতর দিয়ে কিছু অংশের বিসিবির স্ট্রাকচারে নিয়ে নেওয়া দরকার, তারা তাই করবে। দেখেন এইটা অনেক বড় ব্যাপার। আমার খুবই ভালো লাগতেছে এটা বলতে। সব শেষে আমি বিসিবিকে আরেকবার ধন্যবাদ জানাই, শান্তকে কৃতজ্ঞতা জানাই যে উনি বাংলাদেশের ক্রিকেটের তৃণমূলে আসছেন, তৃণমূলে এসে এদের শপথ পড়াইছেন, এদের সততাটা শিখাইছেন যে ক্রিকেট খেলতে গেলে কী ইন্টিগ্রিটি দরকার। এই জিনিসটা নিয়ে আশা করি এই যে 900 বা তার চেয়ে বেশি লোক আমাদের ক্রিকেট স্ট্রাকচারে যুক্ত হলো, তারা আগামী জীবনটা খুব ভালো করবে। ফারুক ভাইয়ের কাছে আরেকটা দাবি থাকবে, ফারুক ভাই যেহেতু স্মৃতি ফিরাইয়েই আনছেন, নিশ্চয়ই ফারুক ভাই ভুলে যান নাই যে এটাই আমাদের ক্রিকেটের শেষ স্তর ছিল না। এরও আগে একটা মজার জিনিস ছিল, যেটা আসলে ফারুক ভাইরা সবচেয়ে ভালো দেখছেন। এই আমাদের খালেদ মাহমুদ, সুজন, নাইমুর রহমান, দুর্জয়, যারা যেটার প্রোডাকশন, সেটা হচ্ছে এই কোয়ালিফায়ার খেলতে আসতো মূলত, তখন তো একাডেমি ছিল না, তখন আসতো মূলত স্কুল ক্রিকেটের বাচ্চারা। সেটার নাম ছিল নির্মাণ স্কুল ক্রিকেট। ওই জিনিসটা চালাতেন বাংলাদেশের ক্রিকেটের একজন কিংবদন্তি সভাপতি KZ ইসলাম। তার প্রতিষ্ঠান নির্মাণ, সেই প্রতিষ্ঠানের নামে ছিল নির্মাণ স্কুল ক্রিকেট। নির্মাণ স্কুল ক্রিকেট বন্ধ হয়ে গেছে এবং পাপন ভাইদের এই সময় কার্যত স্কুল ক্রিকেটটাও একটা ফাজলা মতো পরিণত হয়েছে। KZ ইসলাম তো বেঁচে নেই, বা KZ ইসলামের কোনো উত্তরসূরি আছেন কিনা আমি জানি না, নির্মাণ প্রতিষ্ঠানও আছে কিনা তাও জানি না। থাকলে খুব ভালো হয় যে তাদেরকে দিয়ে যদি আবার ওই কাজটা করানো যায়, তাহলে স্মৃতি পুরো 16 আনা ফিরে আসে, নির্মাণ স্কুল ক্রিকেট যদি ফিরে আসে। আচ্ছা, তারেক মাহমুদ মানে মনি ভাই, প্রথম আলোর যে ক্রীড়া সম্পাদক, উনি কিন্তু নির্মাণ স্কুল ক্রিকেটের প্রোডাকশন, উনিও টপ লেভেলে ক্রিকেট খেলছেন। যাই হোক, নির্মাণ হোক, যাই হোক, যার হাতে ধরে হোক, এখন স্কুল ক্রিকেটের স্পন্সর হচ্ছে প্রাইম ব্যাংক। তারাও খুব ক্রিকেট উদ্যোক্তা। প্রাইম ব্যাংকের মালিক নিজে বিসিবির কাউন্সিলর ছিলেন এবং ভয়ানক ক্রিকেট উৎসাহী মানুষ। তো প্রাইম ব্যাংকের নিয়েই হতে পারে স্কুল ক্রিকেটটাও দারুণ করা। স্কুল ক্রিকেট থেকেই যাতে এই যাত্রাটা শুরু হয়, তাহলেই না বাংলাদেশের সারা জায়গায় ক্রিকেটটা ছড়া পড়বে। সেই শুভকামনা রইল, এবং আবারও ভালোবাসা এই 900 বা তার বেশি ক্রিকেটারের জন্য।